সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। করোনার এই সময়ে আসলে সবাই একটু সাবধানে থাকবা। এখন করোনার দ্বিতীয় প্রভাব চলতেছে, এটা জানো যে দ্বিতীয় অ্যাটাকটা শুরু হয়েছে অলরেডি। ইউরোপে খুব খারাপ অবস্থা। যাই হোক, খুব সাবধানে থাকবা। বাইরে গেলেও খুব সাবধানে যেতে হবে। মা বাবাদেরকেও সেই কথাটা বলছি এবং তোমরাও বলে দিবা, ঠিক আছে? তো চলো আমরা আজকের পাঠে চলে যাই। আজকের পাঠ হচ্ছে আমাদের তৃতীয় অধ্যায়ে যে হিন্দু ধর্মের সাধারণ পরিচয়, ধর্মগ্রন্থ এবং মহাপুরুষ ও মহিষী নারী, সেখান থেকে তৃতীয় পরিচ্ছেদটা তো মহাপুরুষ ও মহিষী নারীর। আজকে আমরা স্বামী প্রণবানন্দ সম্পর্কে জানবো, ঠিক আছে? তো এটা আমরা আগেও করেছিলাম, তবে আজকে আমরা একটু ভিন্নভাবে দেখবো। আজকে আমরা এটার উপর অর্থাৎ স্বামী প্রণবানন্দ একটা ভিডিও দেখবো। সেই ভিডিওটা দেখার পরে আমরা আমাদের পাঠে চলে যাবো, ঠিক আছে? চলো দেখি। মহাপুরুষদের আবির্ভাব হয় ঐশী প্রেরণায়। এই যুগের যুব সন্ধিক্ষণে ভারত সেবাশ্রম সংঘের প্রতিষ্ঠাতা যুগাচার্য স্বামী প্রণবানন্দজির আবির্ভাব। তিনি এসেই বুঝেছিলেন জাতির কি সমস্যা, নিষ্কাম কর্মযোগের মাধ্যমে মানুষের কিভাবে মুক্তি ও মোক্ষ লাভ হতে পারে। তিনি সেই কর্ম আরম্ভ করে সেবা করার ভেতর দিয়ে দেখতে চেয়েছেন। ভারত সেবাশ্রম সংঘ আজ দেশে বিদেশে সর্বত্র এক অতি সুপরিচিত নাম। শতবর্ষ অতিক্রান্ত এই সন্ন্যাসী সংগঠনের ভারতের কোণে কোণে সকল তীর্থস্থানে তার শাখা করে জনসেবার মাধ্যমে হিন্দু সমাজ সমন্বয়ের কাজ করে চলেছে। তার এই জীবনের গাথা পূর্ণাঙ্গ মহাজীবনের পরিচয় সিনেমা আর ছোট গল্পে দেওয়া সম্ভব নয়। তাই আজ সেই অভাব মোচনে সংঘের উদ্যোগকে এই অভিনয় ধর্মী তথ্যচিত্রের নির্মাণ। আশা করি আপনারা এই তথ্যচিত্র দেখতে ভুলবেন না। ঠাকুরের আশীর্বাদ আপনাদের শিরে বর্ষিত হোক। এই তথ্যচিত্রটা আগ্রহ সহকারে দেখবেন এবং আপনাদের জীবন যেন ধন্য সার্থক করবেন, এই প্রার্থনা। বাংলার সরস মাটিতে আবির্ভূত হয়েছেন অগণিত সাধক, উপাসক, কবি, মনীষী, সমাজ সংস্কারক। হাজার বছরের পরাধীনতার যখন ভারতবর্ষে ধর্ম, সংস্কৃতি, সভ্যতা, আর্থিক ব্যবস্থা ধূলিসাৎ, ঠিক এই সময়ে ইংরেজি 1896 খ্রিস্টাব্দের মাঘী পূর্ণিমা তিথিতে তিনি অবতরিত হলেন। মাত্র 20 বছর বয়সে তিনি বাবা গম্ভীরনাথজির নিকট যোগ সাধনায় সিদ্ধি লাভ করে বলেছিলেন, এ যুগ মহাজাগরণের যুগ, এ যুগ মহামিলন মহাসমন্বয়ের যুগ, এ যুগ মহামুক্তির যুগ। এবং তাঁর তপস্তেজে তিনি রচনা করলেন ভারত সেবাশ্রম সংঘ। এই তপসিদ্ধ মহাপুরুষের জীবনী অবলম্বনে অভিনয় ধর্মী এই তথ্যচিত্র ধারাবাহিকভাবে সম্প্রচারিত হবে। আপনারা এই অভিনয় ধর্মী তথ্যচিত্রটি দেখতে থাকুন এবং আরও আমাদেরকে উৎসাহিত করুন। আশা করি তোমাদের ভিডিওটা খুব ভালো লেগেছে। তো চলো আমরা পাঠে চলে যাই। আজকে আমাদের পাঠ হচ্ছে তৃতীয় পরিচ্ছেদ, মহাপুরুষ ও মহিষী নারী। জগতে বিভিন্ন ধরনের মানুষ জন্মগ্রহণ করেন। কেউ নিজেকে নিয়ে ব্যস্ত থাকেন, কেউ বা অপরের জন্য নিজেকে বিলিয়ে দেন। এরা হন নির্মোহ, অর্থাৎ যাদের কোনো মোহ থাকে না, ঠিক আছে? যাদের কোনো মোহ থাকে না, এরা হন নির্মোহ। পরের কল্যাণ, জগতের কল্যাণই হচ্ছে এদের একমাত্র লক্ষ্য। আজীবন এরা মানুষ তথা জগতের উপকার করে যান। এরাই হলেন মহাপুরুষ ও মহিষী নারী। তৃতীয় ও চতুর্থ শ্রেণীতে আমরা এমনই কয়েকজন মহাপুরুষ ও মহিষী নারীর জীবনী পড়েছি। তো এই শ্রেণীতে আমরা স্বামী প্রণবানন্দ এবং ভগিনী নিবেদিতার জীবনী পড়ব, ঠিক আছে? তো আমি প্রথমে কথাগুলো একটু মনে করে দিই। সেটা হচ্ছে, এই জগতে বিভিন্ন ধরনের মানুষ জন্মগ্রহণ করেন। তোমরা দেখেছো হয়তোবা অনেক ধরনের মানুষ জন্মগ্রহণ করেন যাদের এই জগৎ কিন্তু মনে রাখেনি, তাই না? কিন্তু কিছু মানুষকে কিন্তু মানুষ এখনো মনে রাখে, তাই না? তাদের জন্মদিন, তাদের মৃত্যু দিবস দুটোই পালিত হয়, ঠিক আছে? এরকম একজন মানুষ হয়তোবা তোমরা রবীন্দ্রনাথ ঠাকুরের কথা বলবা, হ্যাঁ, কাজী নজরুল ইসলামের কথা বলবা, ঠিক আছে?
এরকম অনেক কিন্তু ইম্পর্টেন্ট ব্যক্তিত্ব রয়েছেন যাদের শেখ মুজিবুর রহমান, আমাদের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আছেন, তাদের কথা বলবা। হ্যাঁ, তারা কিন্তু একাধারে মহাপুরুষ এবং মহিষী নারীর ভূমিকায় কিন্তু অবতীর্ণ হচ্ছেন আমাদের সামনে প্রতি মুহূর্তে, তাই না? যাই হোক, অর্থাৎ সোজা কথা, যারা পরের কল্যাণ, জগতের কল্যাণকে চিন্তা করে অপরের জন্য নিজেকে বিলিয়ে দেন, এরা কিন্তু জীবনে সবচেয়ে বেশি মানুষের কি থাকেন, শ্রদ্ধাস্পদ থাকেন এবং অবশ্যই স্মরণীয়, বরণীয় হয়ে থাকেন। ঠিক আছে? তো আমরা তৃতীয় চতুর্থ শ্রেণীতেও কিন্তু এরকম কিছু মহাপুরুষ এবং মহিষীনারী জীবনী পড়েছিলাম। আজকে আমরা যার জীবনী পড়ব তিনি হচ্ছেন স্বামী প্রণবানন্দ। ঠিক আছে? বহু নিবেদিতার জীবনী আমরা পরে পড়ব, তারপরে ক্লাসে পড়ব। আজকে আমরা পড়ব স্বামী প্রণবানন্দের জীবনী। চলো পাঠে চলে যাই। স্বামী প্রণবানন্দ ইনি একজন মহাপুরুষ। মাদারীপুর জেলার বাজিতপুর গ্রামে 1896 খ্রিস্টাব্দের 29শে জানুয়ারি স্বামী প্রণবানন্দ জন্মগ্রহণ করেন। তার পিতা বিষ্ণুচরণ ভূঁইয়া, মাতা হচ্ছেন সারদা দেবী। তাদের 4 পুত্র ও 2 কন্যা ছিল। অর্থাৎ বিষ্ণুচরণ ভূঁইয়া এবং মাতা সারদা দেবীর 4 পুত্র ছিল এবং 2 কন্যা ছিল। প্রণবানন্দ ছিল তাদের তৃতীয় সন্তান। ঠিক আছে? অর্থাৎ 6 জনের মধ্যে তৃতীয় সন্তান ছিল। তার প্রকৃত নাম ছিল বিনোদ। বিনোদের পিতা অর্থাৎ বিষ্ণুচরণ রাজা সূর্যকান্ত রায়ের অধীনে বাজিতপুর জমিদারির নায়েবের পদে চাকরি করতেন। অর্থাৎ বাজিতপুর জমিদারি যতগুলো কেস বা যতগুলো মামলা মোকদ্দমা থাকতো বা দেখাশোনা কাজ থাকতো, এটার গুরুত্বপূর্ণ পদে ছিলেন নায়েব। অর্থাৎ বিষ্ণুচরণ ভূঁইয়া। তো বিনোদ ছোটবেলা থেকে ছিলেন শিবের ভক্ত। তখন থেকে তিনি ওঙ্কার সাধনার অভ্যাস করেন। বিনোদ বাজিতপুর গ্রামের উচ্চ ইংরেজি বিদ্যালয়ে পড়াশোনা করতেন। তখন ইংরেজদের বিরুদ্ধে স্বদেশী আন্দোলন শুরু হয়েছে। তো বিনোদের উপর তার প্রভাব পড়ে। তিনি পড়াশোনায় মন দিতে পারেন না, তারপরেও মেট্রিক পরীক্ষা দেন। তখন গ্রামেগঞ্জে হরি সংকীর্তনের প্রচলন ছিল খুব বেশি। বিনোদ কীর্তন খুব পছন্দ করতেন, তাই তিনি বন্ধুদের নিয়ে একটি কীর্তন দল গঠন করেন। বিনোদ নিজে ছিলেন খুব সংযমী এবং পরিশ্রমী, তাই বন্ধুদেরও তিনি সংযম ও ব্রহ্মচর্য পালনের আহ্বান জানান। ঠিক আছে? তো বিনোদ তাদের নিয়ে আশ্রম গড়ে তোলেন। বাজিতপুরে এই আশ্রম খুবই পরিচিত হয়ে ওঠে। আর বিনোদের পরিচয় হয় তপস্বী ব্রহ্মচারী হিসেবে। বুঝতে পারছো ব্যাপারটা? অর্থাৎ তিনি ছোটবেলা থেকে যেহেতু শিবের ভক্ত ছিলেন, তখন থেকে তিনি ওঙ্কার সাধনার অভ্যাস করতেন। ঠিক আছে? এবং তিনি কিন্তু উচ্চ ইংরেজি বিদ্যালয়ে লেখাপড়া করেছিলেন। হ্যাঁ, আর যখন তিনি পড়াশোনা করতেন, ঠিক তখনই ইংরেজদের বিরুদ্ধে স্বদেশী আন্দোলন শুরু হয়েছে। আর বিনোদের উপর যেহেতু তার প্রভাব পড়ে, তিনি পড়াশোনা মন দিতে পারেন না। তারপরে তিনি মেট্রিক পরীক্ষা দেন। পাশ করেন কিনা সেটা ব্যাপারে অবশ্য আমরা জানিনি। যাই হোক, গ্রামেগঞ্জে যেহেতু হরি সংকীর্তনের প্রচলন ছিল, তিনি তার বন্ধুদের নিয়ে একটা আশ্রম গড়ে তোলেন। সেখানে তিনি সংযমী পরিশ্রমী হওয়ার জন্য তার বন্ধুদের পরামর্শ দেন। তখনই বিনোদের পরিচয় হয় তপস্বী ব্রহ্মচারী হিসেবে। অর্থাৎ তাকে সবাই তপস্বী ব্রহ্মচারী বিনোদ বলে রাখত। ঠিক আছে? আচ্ছা, তখন স্বদেশী আন্দোলন খুব জোরদার হয়ে উঠেছে। মাদারীপুর ছিল বিপ্লবীদের একটি বিখ্যাত কেন্দ্র। মাদারীপুর ছিল বিপ্লবীদের একটি বিখ্যাত কেন্দ্র। তো বিপ্লবী পূর্ণদাস ছিলেন এই অঞ্চলের নেতা। বিপ্লবী পূর্ণদাস তিনি বিনোদের সংগঠন শক্তির কথা শুনে তার সঙ্গে সাক্ষাৎ করতে আসেন। বিনোদও এগিয়ে আসেন স্বাধীনতা সংগ্রামীদের সংঘবদ্ধ করার জন্য। তো ঢাকা, বরিশাল, চট্টগ্রাম প্রভৃতি জেলা থেকে বিপ্লবীর মধ্যে দীক্ষিত ছেলেরা আসতে থাকে বিনোদের আশ্রমে। ঠিক আছে? ক্রমে ব্যাপারটি চারিদিকে প্রচারিত হয়ে যায়। তাই ব্রিটিশ পুলিশ একদিন বিনোদকে গ্রেপ্তার করে, পরে অবশ্য কোনো প্রমাণ না পেয়ে ছেড়ে দেয়। এই কিছুদিন পরে বিনোদের পিতার মৃত্যু ঘটে। বিনোদের পিতা বিষ্ণুচরণ ভূঁইয়া মারা যান। তো মায়ের আদেশে অর্থাৎ সারদা দেবীর আদেশে তিনি যান গয়াধামে পিণ্ডদান দিতে। কিন্তু সেখানে তীর্থযাত্রীদের উপর পাণ্ডাদের অত্যাচার দেখে তিনি ক্ষুব্ধ হন, খুব রেগে যান। তো তখন তিনি সংকল্প করেন যে হিন্দুদের তীর্থসমূহ সংস্কার করা হবে তার প্রথম ও প্রধান কাজ। এর জন্য সংঘশক্তি প্রয়োজন। সংঘশক্তি মানে যেখানে অনেক জন একসাথে থাকে, একসাথে কাজ করে, এদেরকে বলা হয় সংঘশক্তি। তো গ্রামে ফিরে বিনোদ মাদারীপুর, বাজিতপুর, খুলনা প্রভৃতি স্থানে সেবাশ্রম প্রতিষ্ঠা করেন। এসবের মাধ্যমে গরিব দুঃখী আর্তপীড়িতদের সেবা দিতে থাকেন। প্রাকৃতিক দুর্যোগ, মহামারী, দুর্ভিক্ষ প্রভৃতি দুঃসময়ে তিনি সেবাশ্রমের কর্মীদের নিয়ে মানুষের সেবা করেন চলেন। 1921 খ্রিস্টাব্দে সুন্দরবন অঞ্চলে প্রচন্ড দুর্ভিক্ষ দেখা দেয়। তো বিনোদ 500 কর্মী নিয়ে দুর্ভিক্ষ পীড়িতদের মধ্যে খাবার বিতরণ করেন। তার এই কাজে আচার্য প্রফুল্লচন্দ্র রায় খুবই খুশি হন এবং তার উচ্চ প্রশংসা করেন। কত সালে? 1921 খ্রিস্টাব্দে সুন্দরবন অঞ্চলের প্রচন্ড দুর্ভিক্ষ দেখা দেয়।
ঠিক আছে। 1924 খ্রিস্টাব্দে জানুয়ারি মাসে প্রয়াগে অর্ধকুম্ভ মেলা বসে। তো বিনোদ সেখানে যান, তার সঙ্গে দেখা হয় স্বামী গোবিন্দানন্দ গিরি মহারাজের। বিনোদ তার নিকট সন্ন্যাস ধর্মে দীক্ষা নেন। তখন তার নতুন নাম হয় স্বামী প্রণবানন্দ। এই সময় তিনি গৈরিক বেশ ধারণ করেন। গৈরিক বেশ তোমরা হয়তো চিনো না অনেকে। গৈরিক বেশ হচ্ছে তোমার প্রায় কমলা কালারের কিছু কাপড় চোপড়, যেগুলো কমলা বা হলুদ কালারের মতো, কমলা এবং হলুদ কালারের মাঝামাঝি টাইপের কিছু কাপড়, যেটা গৈরিক বসন বলে সবাই চেনে। এবার স্বামী প্রণবানন্দ দৃষ্টি দিলেন তীর্থভূমির দিকে। তীর্থসময়ের পবিত্রতা ফিরিয়ে আনতে হবে। তো তীর্থযাত্রীরা যাতে তীর্থে গিয়ে স্বচ্ছন্দে পুণ্যকর্ম করতে পারেন, তার ব্যবস্থা করতে হবে। তো গয়ায় পাণ্ডাদের অত্যাচারের কথা তিনি আগেই জানতেন, তাই সেখানে তিনি আগে গেলেন, প্রতিষ্ঠা করলেন সেবাশ্রম। আর সেই সেবাশ্রমই পরবর্তীকালে ভারত সেবাশ্রম নামে সারা ভারতে খ্যাতি লাভ করে। ভারত সেবাশ্রমের তাহলে প্রতিষ্ঠাতাকে বিনোদ অর্থাৎ স্বামী প্রণবানন্দ। প্রণবানন্দের এই কাজে অনেক বাধা এসেছিল, কিন্তু সব বাধা উপেক্ষা করে তিনি এগিয়ে চলেন। পর্যায়ক্রমে তিনি কাশী, প্রয়াগ, বৃন্দাবন, কুরুক্ষেত্র প্রভৃতি স্থানে ভারত সেবাশ্রম প্রতিষ্ঠা করেন। এর মাধ্যমে বিভিন্ন প্রকার সেবা প্রদান করতে থাকেন। তীর্থযাত্রীরা যাতে নির্বিঘ্নে তাদের ক্রিয়াকর্ম করতে পারেন তার ব্যবস্থা করেন। এর ফলে তীর্থসমূহের চেহারা পাল্টে যায়। স্বামী প্রণবানন্দ অস্পৃশ্যতাকে খুব বেশি ঘৃণা করতেন। অস্পৃশ্যতা তোমরা চেনো অনেকে, সেটা হচ্ছে আমরা চাটকিয়া ভাষা যেটাকে বলি পরশ, যে বলি পরশ হয়েছে বা এই ধরনের কিছু, এগুলোকে বলা হয় অস্পৃশ্যতা। যে এই নিচু জাতের এর সাথে মেশা যাবে না, হ্যাঁ, ব্রাহ্মণ এই হিন্দুদের সাথে খেতে পারবে না, ঠিক এগুলোকে তিনি অস্পৃশ্যতা বলতেন। তো এই অস্পৃশ্যতাকে তিনি খুব ঘৃণা করতেন। তো তিনি শিক্ষার মাধ্যমে মানুষের মধ্যে নৈতিক এবং আধ্যাত্মিক যে ভাব সেটা জাগিয়ে তোলার কথা বলতেন। সকলের মধ্যে সহযোগিতার ভাব গড়ে তোলার জন্য কথা বলতেন। এই জন্য মিলন মন্দির প্রতিষ্ঠার কথা বলতেন। তিনি তার অনুসারীদের বলতেন যে তোমরা সনাতন আদর্শে সংগঠিত হয়ে আর্য ঋষিদের আসনে প্রবেশনপূর্বক এই অধপতিত দেশকে নীতি ও ধর্মের পথে পরিচালিত করবে। ঠিক আছে, কি বলতেন তিনি? তিনি বলতেন যে তার অনুসারীদের বলতেন যে তোমরা সনাতন আদর্শে সংগঠিত হয়ে আর্য ঋষিদের আসনে প্রবেশনপূর্বক, মানে আর্য ঋষিদের স্থানে বসে এই অধপতিত দেশকে নীতি ও ধর্মের পথে চালিত করবে। আহারে বিহারে ও আলাপে সংযম অভ্যাস করবে। দুর্বল ব্যক্তি আত্মজ্ঞান ও ভগবত ভক্তি লাভ করতে পারে না। ঠিক আছে, তো সংঘ শক্তি এবং সংঘ নেতা এই তিনি মিলে হয় এক। তাহলে এটা কে বলেছিলেন কথাটা? এটা বলেছিলেন স্বামী প্রণবানন্দ, যে সংঘ শক্তি ও সংঘ নেতা এই তিন মিলে হয় এক। অর্থাৎ এই তিনটাকে যদি আমরা এক করতে পারি তাহলে অবশ্যই আমাদের সফলতা আসবে। তো স্বামী প্রণবানন্দ 1935 খ্রিস্টাব্দে বাজিতপুর আশ্রমে এক হিন্দু মহাসম্মেলনের আয়োজন করেন। তাতে লক্ষ লক্ষ লোকের সমাগম ঘটে। তারা স্বামীজির বাণী শুনে নবজীবনের সন্ধান পায়। লক্ষ লক্ষ অনুন্নত শ্রেণীর মানুষ তার শিষ্যত্ব গ্রহণ করে মানসিক হীনমন্যতা থেকে মুক্তি লাভ করে। তোমরা যে লক্ষ লক্ষ অনুন্নত শ্রেণীর মানুষ বলতে তোমরা কাদেরকে বোঝো? আসলে আমাদের যে জাতিভেদ প্রথা, যে ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, এর মধ্যে যে বৈশ্য এবং শূদ্র তারা ছিল খুব অনুন্নত শ্রেণীর মানুষ, তাদেরকে ধারণা করা হতো। কারণ তাদের সাথে অন্য যে শ্রেণীগুলো ছিল তারা ঠিক মতো কথা বলতো না, মিশতো না। হ্যাঁ, তো এরকম লক্ষ লক্ষ অনুন্নত শ্রেণীর যে বিশেষ করে বৈশ্য শ্রেণীর লোকেরা তার শিষ্যত্ব গ্রহণ করে মানসিক হীনমন্যতা থেকে মুক্তি লাভ করে। ঠিক আছে, অর্থাৎ তিনি যেহেতু অস্পৃশ্যতাকে ঘৃণা করতেন এবং এই লক্ষ লক্ষ অনুন্নত শ্রেণীর মানুষ তার এই কথাটা জানতেন বিধায় তার শিষ্যত্ব গ্রহণ করেছিলেন। ঠিক আছে, তো মহাপুরুষ স্বামী প্রণবানন্দ মাত্র 44 বছর 11 মাস 9 দিন বেঁচে ছিলেন। 1941 খ্রিস্টাব্দের 8ই জানুয়ারি কলকাতার বালিগঞ্জের ভারত সেবাশ্রম সংঘের বাড়িতে তিনি দেহত্যাগ করেন। ঠিক আছে, তাহলে কখন তিনি দেহত্যাগ করেন? 1941 খ্রিস্টাব্দের 8ই জানুয়ারি। কোথায় দেহত্যাগ করেন? কলকাতার বালিগঞ্জের যে ভারত সেবাশ্রম সংঘ ছিল সেই বাড়িতে তিনি দেহত্যাগ করেন। ঠিক আছে, তো এই ছিল স্বামী প্রণবানন্দের জীবন কাহিনী। তো আমরা স্বামী প্রণবানন্দের জীবন কাহিনী থেকে কি শিখলাম? যে তিনি আসলে সংঘ শক্তি এবং সংঘ নেতা এই তিনটাকে খুব বেশি প্রাধান্য দিতেন। তিনি মনে করতেন যে বিভিন্ন কিসের আদর্শে, সনাতন ধর্মের আদর্শে সংগঠিত হয়ে আর্য ঋষিদের আসনে প্রবেশন পূর্বক অধপতিত দেশকে নীতি ও ধর্মের পথে চালিত করতে হবে। ঠিক আছে, আহারে বিহারে এবং আলাপের সংযম অভ্যাস করতে হবে। দুর্বল ব্যক্তি আত্মজ্ঞান ও ভক্তি লাভ করেন, তাদের সহায়তা করতে হবে। ঠিক আছে, এবং সবচেয়ে বড় যেটা বিষয় সেটা হচ্ছে তিনি অস্পৃশ্যতাকে বেশি ঘৃণা করতেন। এই অস্পৃশ্যতা তিনি বলতেন যে এই অস্পৃশ্য যতদিন আমাদের এই সমাজে আছে ততদিন আমরা কিন্তু কখনোই
উপরের দিকে উঠতে পারবো না, সোজা কথা, অর্থাৎ কখনো আমরা উন্নতি করতে পারবো না। তিনি এই অস্পৃশ্যতাকে বেশি ঘৃণা করতেন এবং এই অস্পৃশ্যতাকে সমাজ থেকে দূর করার তিনি চিন্তা ভাবনা করতেন। ঠিক আছে, তো এই ছিল মোটামুটি সময় কোনো মতো। আমরা আগামী ক্লাসে ভগিনী নিবেদিতা নিয়ে আলোচনা করবো। তো সে পর্যন্ত তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো এবং অবশ্যই অনলাইন ক্লাসে যুক্ত থাকো। আসলে বিদায় নিচ্ছি। ঠিক আছে, থ্যাংক ইউ অ্যান্ড টাটা।